মোদির পর শাহ 48 ঘন্টার ব্যবধানে বাংলা দখলের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, 26-এ বাংলায় বিজেপি সরকার এভাবেই পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড। অনুপ্রবেশ, শিক্ষা দুর্নীতি, গরু কয়লা পাচার থেকে হিন্দুদের ওপর হামলা, দুরাচারের কেন্দ্র বাংলা। আক্রমণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ বলে পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূল। আর এদিকে অনুব্রত মণ্ডলের পর জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতা ফের বোলপুরের আইসিকে বেলাগাম আক্রমণ তৃণমূলের। পরপর দুবার উপেক্ষা পুলিশের নোটিশ, এবার কি গ্রেফতারের সাহস দেখাবে পুলিশ? এই নিয়ে আমরা আলোচনায় আসবো, তাই শুরুতেই বিষয়। বাংলা দখলের হুঙ্কার থেকে দুর্নীতি, অপারেশন সিঁদুর থেকে মুর্শিদাবাদ দাঙ্গা, কড়া আক্রমণ সানিয়েছেন অমিত শাহ। বাংলায় এসে বিজেপির ভিশন নির্দিষ্ট করে দিলেন অমিত শাহ, একেবারে নেতাজি ইন্ডোর থেকে এই বাংলায় দাঁড়িয়ে। মমতার সময় শেষ, 26-এ বিজেপির সরকার, বাংলায় এসে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ ব্যর্থ, পদত্যাগ করা উচিত, পাল্টা তৃণমূল। মুসলিম ভোট ব্যাংকে খুশি করতেই অপারেশন সিঁদুরের বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত শাহ। শতাধিক জঙ্গি খতম, কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে, কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্টেট স্পন্সর্ড দাঙ্গা মুর্শিদাবাদে, দাঙ্গা করিয়েছেন রাজ্যের মন্ত্রী, আক্রমণ সানিয়েছেন অমিত শাহ। এবার অন্য বিষয় রেখেছি আপনাদের সামনে, ফের পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ তৃণমূলের। এবার বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদ নেতার নিশানায় কে? বোলপুরের আইসি। অনুব্রত মণ্ডলের পর আরেক তৃণমূল নেতা বোলপুরের আইসিকে আক্রমণ করছেন কদর্য ভাষায়। কিন্তু শুরুতেই রাখবো আপনাদের সামনে বিজেপির মিশন 26। নেতাজি ইন্ডোর থেকে বাংলা দখলের হুঙ্কার দিলেন অমিত শাহ। বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক অমিত শাহ। বাংলায় বিজেপির সরকার হবে, দুর্নীতি বন্ধ হবে, বাংলা থেকে হিন্দুদের বিতাড়ন বন্ধ করতে হবে। বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান মুখ্যমন্ত্রী। একসময় ভারতকে নেতৃত্ব দিত পশ্চিমবঙ্গ, আগে বাংলার ক্ষতি করেছে বামেরা, এখন তৃণমূল করছে। কি বলেছেন অমিত শাহ, রাখবো আপনাদের সামনে। सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करेंगे। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले। দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি যে অন্যতম হাতিয়ার হবে 26-এর ভোটের আগে ইস্যু হবে, সেটা বলাই বাহুল্য। আর ঠিক সেভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেছেন অমিত শাহ। শুধু তাই নয়, একেবারে ধরে ধরে এসএসসিতে নিয়োগ দুর্নীতি, গরু এবং কয়লা পাচার, ডিয়ার লটারি, প্রধানমন্ত্রী আবার সমস্ত নিয়ে আক্রমণ সানিয়েছেন। কিন্তু মণিশঙ্করদার কাছে শুরুতেই আসবো। মণিশঙ্করদা, অমিত শাহ তার আগে যেভাবে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, রিগিং বন্ধ করতে হবে এবং হিংসা রিগিং, মানে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হিংসা রিগিং ছাড়া তৃণমূল জিততে পারে না। প্রথমে আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা চায় একটা স্টেবল গভর্নমেন্ট যারা উন্নয়ন করবে, করাপশনটা অন্তত কম হবে। মানে কোনো সরকার তো ভারতবর্ষে নেই যে করাপশন ফ্রি আছে, যারা করার তারা করবে, কিন্তু আপাতত একটা কম করাপশন হবে, মানুষ শান্তিতে থাকবে,
অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকবে, এরকম সরকার একটা সবাই চায়। এবং এরকম একটা সরকার আসবে, এটা যদি আসে ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তি নেই যদি আসে, কিন্তু সেরকম একটা সরকার আসার কোনো পার্টি আমি পশ্চিমবঙ্গে দেখি না, যার জন্যই বাধ্য হয়ে আমরা সব থেকে ভালো তৃণমূল, তাকে আমরা সাপোর্ট করি। এবং ও আচ্ছা, আপনি বাধ্যতা বলছেন, আমি বলছি তৃণমূলকে সাপোর্ট করার পেছনে কারণ হলো বাধ্যতা। না, আপনি তো উল্লেখ করলেন মণিশঙ্কর বলতে এই জন্য বলতে চাইছি, দাঁড়ান, বাধ্য বলতে না, সেম সাইড নয়, আমি জানি যেটাকে বললেই আপনি বলুন তাহলে কি আপনি তৃণমূল বিরুদ্ধ না। আমি বলছি যে মানুষ দেখে নিয়েছে ভারতবর্ষের কতগুলো স্টেটে বিজেপি সরকার আছে, এবং সেই সব সরকার, যেমন ত্রিপুরাতে ধরুন, এই মাস্টারদের 10,000 চাকরি চলে যাওয়াতে বললে আমাদেরকে এনে দিলেই আমরা চাকরি দিয়ে দেবো, আসার পর তারা আনতে পারেনি, ফলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলছি যে আমি বলছি তার থেকে যদি কম্পেয়ার করেন অন্যান্য সরকারগুলোর থেকে, অন্যান্য স্টেটের থেকে অনেক ভালো মমতা ব্যানার্জি। এইবার আমি ক্ষমতা থাকলে হিংসা রিগিং রুখে দেখাকে এবং জিতে এসে দেখা তৃণমূল, এই কথাগুলোতে ভারত পশ্চিমবঙ্গের মানুষকে ইমপ্রেস করে না। আচ্ছা, আপনি বলছেন পশ্চিমবঙ্গের মানুষ ইমপ্রেস হয়নি। বেশ, এবার আপনাদের সামনে রাখবো চন্দ্রিমা ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী কে কি বলেছেন পরপর। আর্য সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। হিন্দু শক্তি, সংঘ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে হারাবে। কারণ আমরা বাংলাদেশ দেখছি, আমাদের অধিকাংশ লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে এসেছে। এত কাটেগা এক রহেগা তো সেফ রহেগা, এই স্লোগানেই 26-এ ভোট হবে। শুধু ইভিএম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা ইলেকশন কমিশনকে নিতে হবে, আর গণনায় চুরি করা বন্ধ করতে হবে। তার জন্য যা করার আমরা করছি। চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব মানে জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে কি আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। শরৎ মুখোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে স্পষ্ট বলছে তৃণমূল যে সত্যি তো এই নির্বাচনটা করায় কে? নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স। সুতরাং দায়িত্ব তো ওদের। যদি হিংসা হয়, সেই হিংসা রুখতে ব্যর্থতা হলে তারা রোখার দায়িত্ব তাদের। সুতরাং দায়িত্ব তো তাদের। এবং সেই সঙ্গে তৃণমূল কথা বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য এটাও বলেছেন যে অমিত শাহ পদত্যাগ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে, তিনি ব্যর্থ। মাস 6 আগে 5খানা রাজ্যে ভোট হলো, আমরা নিজেরা দেখেছি। 5খানা বড় বড় রাজ্যে ভোট হলো, তার মধ্যে কিন্তু সব জায়গায় যে বিজেপি জিতেছে তা নয়, তার মধ্যে একটা রাজ্যে বিজেপি হেরেছে, পরাস্ত হয়েছে। এবং তারপরে দেখা গেছে 5-5টি রাজ্যে কোথাও ভোট পরবর্তী হিংসা বা মৃত্যুর ঘটনা ঘটেনি। এই রাজ্যগুলোতেও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় ভোট গণনা এবং ভোটের পুরো পরিকল্পনা এবং ভোট পরবর্তী যেটুকু সুরক্ষা দেওয়ার সেগুলো যেটুকু দেওয়া হয়েছে। তফাৎটা খালি পশ্চিমবঙ্গে কেন জানেন? এখানে ভোটের রাজনীতিতে দুটো জিনিস চলে, একটা হচ্ছে থ্রেট। ভুলে গেলে চলবে, হুমায়ুন কবির নামক তৃণমূলের যে বিধায়ক, উনি কি বলেছেন ভোটের আগে 2024-এ? মনে নেই? সবাই মনে আছে যে বিজেপি ওয়ার্কারদের এবং হিন্দুদের উনি ভাগীরথীতে ভাসিয়ে দেবেন যদি একটা ভোটও দিতে যায়। এই যে থ্রেট, আতঙ্কবাদীরা কিভাবে জেতে? একটা আতঙ্কবাদী একটি মানুষকে মারে, 1000 মানুষ ভয় পায়। তৃণমূল সরকার বা তৃণমূল দলটি একটি ভোটারকে ভয় পাওয়ায় চমকে দেয়। আপনি যখন হুমায়ুন কবিরের কথা বলছেন, সেই সঙ্গে সঙ্গে আপনাকে তো মধ্যপ্রদেশের মন্ত্রীর কথাও বলতে হবে, বিজেপি বিধায়কের কথা বলতে হবে। তিনি কিভাবে সোফিয়া কুরেশিকে আক্রমণ করেছেন? এটা ভোটের ব্যাপার। ও এত কদর্য ভাষায়, যেখানে পুলিশকে বলতে বাধ্য হয়েছে আদালত, যেখানে পুলিশকে বলতে বাধ্য হয়েছে, এত আলগা এফআইআর। বিজেপির বিধায়ক, তার জন্য ইনভেস্টিগেশন চালু করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির, একটা এফআইআর হয়েছে,
ফিরাদ হাকিম যখন বলেছে দাওয়াতে ইসলামে না আসা হচ্ছে হিন্দুদের দুর্ভাগ্যতা, তা একটা এফআইআর হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, এদের নামে একটা এফআইআর বা পুলিশ কমপ্লেন হয়েছে কি? সোফিয়া কুরেশির নামে যে বিজেপির বিধায়ক মন্তব্য করেছে তার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম অবধি বসানো না, হয়েছে। এখানে তার একটা কথা ফলাফল বলি, বেরোবে। টিভিতে খুব সিনসিয়ারলি এবং সৎভাবে বিজেপি এবং তৃণমূলের অবস্থান থেকে একটা বিতর্ক আমরা দেখতে দেখতে আমাদের অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু অমিত শাহজি যখন কোনো বক্তব্য রাখছেন তাকে কেন্দ্র করে যখন কোনো আলোচনা হবে তার মধ্যে সিরিয়াস পলিটিক্সের আলোচনা ছাড়া অন্য কিছু হতে পারে না। অমিত শাহজির একটা বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে সহমত, সেটা হচ্ছে যে উনি দাঁড়িয়ে থেকে এই রাজ্যে পরিবর্তন পরবর্তী পর্যায়ে এক এক করে বালি, গরু, কয়লা, খুব ইদানিংকালে মাস্টারমশাইয়ের চাকরি চুরি, এই চিটফান্ডের হাতে খড়ি আর কি, এই যে শুরু হলো, এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী স্পেস তৈরি হয়েছে, তদন্ত হয়েছে, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে, যত ধরনের কেন্দ্রীয় সংস্থা হয় তারা তদন্ত করেছে, কিন্তু গত প্রায় 14-15 বছর ধরে এই তদন্ত শেষে কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ সংস্থা তারা কিন্তু কখনো তদন্তের শেষে কি করে এই দুর্নীতিগুলো হচ্ছে সেই জায়গাটায় গত প্রায় 1.5 দশক ধরে পৌঁছতে পারছে না। দেখুন, সেটিং তত্ত্ব বামপন্থীরা কি বলছেন, কংগ্রেস কি বলছে ভুলে যান। সাধারণ মানুষ হিসেবে আমরা কি দেখছি যে এই আন্তরিকভাবে টিভির পর্যায়ে বিতর্ক, আর দিল্লিতে বসে আন্তরিকভাবে রাজনৈতিক যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে সেটিং, যাকে কেন্দ্র করে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে জাতপাত ধর্ম, যাকে ভিত্তি করে একেবারেই ধর্মীয় পোলারাইজেশনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ভোটকে করবার চেষ্টা চলছে। আমি মনির কথা শুনে একটা নতুন পড়াশোনা শুরু করব, এই কারণে, কারণ ব্ল্যাক মানির উপর ভারতবর্ষে প্রচুর অর্থনীতির আলোচনা আছে। আপনি এখন ব্ল্যাক মানির কথা বললেন, তার পাশাপাশি এই রাজ্যে কতটা দুর্নীতি হয়েছে তা নিয়ে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ, শুনবো অবশ্যই, তা নিয়ে আলোচনায় আসবো এবং অমিত শাহ সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির আগে আপনাদের দেখাবো কি বলেছেন অমিত শাহ দুর্নীতি নিয়ে। कलकत्ता के बाजार में युवाओं की नौकरी बिकती है, इनके घर से इतना पैसा पकड़ा जाता है कि गिनने में 27 मशीन थक जाते हैं, मगर पैसा खत्म नहीं होता है। भाइयों बहनों, इस सिलसिले को बंद करना पड़ेगा। অপারেশন সিঁদুর থেকে দুর্নীতি, একাধিক ইস্যু নিয়ে আজকে অমিত শাহ আক্রমণ শানিয়েছেন। আমি এখানেই মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, একেবারে 25-এ এসে 26-এর দিশা ঠিক করে দিয়ে গেলেন অমিত শাহ। হ্যাঁ, দেখো, ভোট এসে গেছে, এখন রাজনৈতিক বক্তৃতা সভা এগুলো চলতে থাকবে। আজকে যেটা অমিত শাহজি বললেন তার মধ্যে একটা খুব ওয়াইড স্পেকট্রাম আছে, অর্থাৎ অনেক কিছু উনি কিন্তু হাইলাইট করলেন। তার মধ্যে দুর্নীতি আছে, চুরি আছে, এবং হিংসা, যেটা ভোটের হিংসা, সেটাকে হাইলাইট করা হয়েছে, স্টেট স্পন্সর দাঙ্গা, অনেক কিছু আছে। কিন্তু দেখো, বিজেপির উত্থানটা যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে 2016টা ধরো, 16-এ ভোট পার্সেন্টেজ ছিল 10, সেখান থেকে যখন 2021-এ আমরা আসি সেখানে দেখতে পাচ্ছি 36.8। কাজেই এইভাবে কিন্তু জাম্প করছে বিজেপি, একেবারে উনি বলেছেন, অমিত শাহ বলেছেন। সুতরাং সেটা দখলে আনতে পারলেই বিজেপি। কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে বিজেপি, যে তারা কর্মীদের মনোবল কতটা বৃদ্ধি পাবে, বিজেপির সংগঠন কতটা শক্তিশালী হবে, প্রশ্ন তো এখানে। এবং দুটো জিনিস পরিষ্কার করতে হবে বিজেপিকে। একটা হচ্ছে যে তারা কি এই ইস্যুগুলোকে হাইলাইট করবে, তার মধ্যে দুর্নীতি, পশ্চিমবঙ্গে কিন্তু ইস্যুর এখন অভাব নেই, কিন্তু আরেকটা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ, অর্থাৎ তারা কোন জিনিসটাকে নিয়ে লড়াই করবে সেটাকে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। আরেকটা হচ্ছে যে ধর্মটা রাজনীতির সঙ্গে এমনভাবে চলে এসেছে আমাদের রাজ্যের পলিটিক্সের ময়দানে, যে সেখানে আমরা শাসক দল এবং বিরোধী দল দুপক্ষের মধ্যেই কিন্তু এইটা নিয়ে একটা টানাটানি চলছে। এবং দেখুন, বাকি হিন্দু শক্তি প্লাস সংঘ শক্তি, তার মানে অন্য ইস্যুর তো কোনো অভাব নেই। কাজে সেই ইস্যুগুলো, অর্থনৈতিক ইস্যু রয়েছে, বেকারত্ব রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে, এবং গরিব মানুষকে পরিষেবা দেওয়া রয়েছে, যেটাতে রাজ্য সরকার অনেক এগিয়ে আছে। কাজে এইগুলোকে কিন্তু দেখে তবে ভোটের অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শারদত্ত কিছু বলতে চাইছেন? এই ধর্মীয় মেরুকরণের কথাটা বললেন মহানন্দাদি, আমি সেটাতে বলি ধর্মীয় মেরুকরণ কিন্তু আমরা টেনে আনি না, আনিও নিয়ে পশ্চিমবঙ্গে। যদি দেখি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যু,
যেখানে যদি দেখি আমরা একের পর এক হিন্দু হত্যালীলা চলছে এবং তার জন্য প্রশাসন নির্বাক চুপচাপ, তাহলে তো আমাদেরকে এই হিন্দুদের কোনোভাবে যদি আমাদের আশ্রয় দিতে হয় বা তাদেরকে একদম সিকিউরিটি দিতে হয়, তার আমরা জন্য এর পাশাপাশি নজরে রাখবো অনুব্রত মণ্ডলের সেই অডিও বিতর্ক জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে আরো একজন তৃণমূল নেতা, তিনিও আক্রমণ শানালেন সেই বোলপুরের আইসিকে। ফিরছে এই নিয়ে আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর।